আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি নতুন একটি এলিট ভিডিও নিয়ে। আজকে আমাদের সাথে আছেন আরএইচবি শুভ ভাইয়া। সো চলুন শুভ ভাইয়ের কাছ থেকে তার ফ্রিল্যান্সিং জার্নি সম্পর্কে কিছুটা শুনে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি আরএইচবি শুভ। আমি কোডম্যান ভিডিও 09 মাসাব 1 ব্যাচে ছিলাম। আমি প্রায় আমাদের এই ব্যাচটা ছিল 1.5 বছর আগের ব্যাচ আর কি। কোডম্যান ভিডিও ফার্স্ট মাসাব ব্যাচে আমরা ছিলাম। আমি ফাইবার বর্তমানে লেভেল 2 সেলার, আর পাশাপাশি আউট মার্কেট প্লেসে কাজ করছি, প্লাস ফাইবারে 380টার মতো জব কমপ্লিট করেছি এবং 292টা 5 স্টার রেটিং আছে। আলহামদুলিল্লাহ কোনো ব্যাড রেটিং এখনো আমার অ্যাকাউন্টে পড়েনি। আর এর পাশাপাশি ফাইবারে আমার এখন পর্যন্ত প্রায় 15,000 আর্নিং হয়েছে, 15,000 ইউএসডি। আর বাইরের মার্কেট প্লেসে এছাড়াও আরো টুকটাক আর্নিং আছে প্রায় 5,000 ইউএসডির মতো। ওকে গ্রেট। সো ভাইয়া আপনার ফ্রিল্যান্সিং এ আসার গল্পটা আমাদের সাথে একটু শেয়ার করেন। ফ্রিল্যান্সিং সম্পর্কে মূলত জানতে পারি আমি 2016 সালে। তখন টুকটাক একটু ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে টুকটাক একটু ফেসবুকে ঘাটাঘাটি করতাম, প্লাস হচ্ছে বিভিন্ন অনলাইনে দেখতাম। এরপরে যে আমি একটা ইনস্টিটিউটের সন্ধান পাই, দেন সেখানে আমি ফার্স্ট আমার অনলাইন জার্নি। পরবর্তীতে সেখান থেকে আমি আসলে আশানুরূপ তেমন কোনো ফলাফল আমি পাইনি কি। দেন এরপর আরো অনেক সময় কেটে যায়। তো ওই ইনস্টিটিউটের মাধ্যমে আমি আর কি ভাইয়ের সাথে মেনলি পরিচয়। দেন ভাইয়ের সাথে টুকটাক কথাবার্তা, মিনাজ ভাইয়ের সাথে টুকটাক কথাবার্তা হইতো। আস্তে 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 ভাইয়ের সাথে ফেসবুকে কানেক্টেড হলাম। ভাইয়ের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেখতাম তখন। দেন ভাইয়াকে আসলে বিশেষ করে ভাইয়েরা অনেক জ্বালাইছি আমি আগে থেকে, 2016 থেকে। এরপরে আর কি দেন 2016 চলে যায়। দেন ভার্সিটিতে একটু প্রেশারের কারণে আমি তখন আসতে একটু সরে আসি। দেন 2017 লাস্টের দিকে এসে আমি আবার স্টার্ট করে আমি নিজে নিজে একটু ট্রাই করি। দেখা যায় 2018 মাঝামাঝি পর্যন্ত আমি প্রায় নিজে নিজে অনেকবার চেষ্টা করে আরো অন্যান্য ইনস্টিটিউটের মাধ্যমে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আশানুরূপ ফল হয়নি। আসছিল ঠিকই, কিন্তু যেভাবে আমি চাচ্ছিলাম ওইভাবে আর হয়নি। এরপরে 2018 লাস্টের দিকে ভাইয়ার সাথে দেখি যে ভাইয়ার নতুন একটা ইনস্টিটিউট রানিং করছে, যে কোডম্যান মিডি। দেন সেখান থেকে ভাইয়ার দেখি ব্যাচ স্টার্ট হচ্ছে। তখন আমি ভাইয়াকে নক দিলাম, ভাইয়া বলে ঠিক আছে তুই জয়েন হ। পরে আমি ভাইয়ার থেকে জয়েন হইলাম। জয়েন হওয়ার পরে এরপর আস্তে আস্তে আর কি আমার আর পিছনে ফিরে তাকানো লাগলো না আর কি। যে ভাইয়ার গাইডলাইন প্লাস হচ্ছে ভাইয়া যেভাবে বলতাম আমি ওইভাবেই করতাম, সলভ করতাম। প্লাস প্রবলেম হইলে ভাইয়ের বাসায় চলে আসতাম, রাতে থাকতাম। প্লাস ভাইয়ার অনেক সাপোর্ট পাইছি আমি আসলে, যেটা সত্যি কথা বলতে। আর এই আর কি জার্নি আসার যে গল্প। ওকে ভাইয়া, সো আপনি তো গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। সো গ্রাজুয়েশন কমপ্লিট করে নরমালি দেখা যায় যে আমাদের দেশে সবাই জবের পিছনে ছোটে বা ভালো জব নেয়। সো আপনি জব না করে ফ্রিল্যান্সিংটাকে কেন মানে প্রফেশনালি অল টাইম চুজ করলেন? সত্যি কথা বলতে জব করার ইচ্ছা আমারও ছিল। দেখা যাচ্ছে যে আমি চাইতাম যে জব করব, বা 9টা 5টা বা 9টা 6টা জব করব, তারপর বাসায় আসবো। কিন্তু আসলে আমার যখন নিজে বুঝতে শিখলাম যে না, জবে আসলে আমি যে প্রেশার, ওই প্রেশারটা আসলে আমি নিতে পারবো না, তখন আমার আস্তে আস্তে চিন্তা ভাবনা হলো যে না, আমি জবে আমাকে দিয়ে হবে না, আমি নিজে কিছু একটা করার চেষ্টা করি, যে যাতে আমার অফিসে আমিই বস থাকি। যে আমার যখন ইচ্ছা আমি কাজ করব, বা যখন মন চায় আমি ট্যুরে যেতে মন চাইলো আমি ট্যুরে গেলাম, বা স্বাধীন আমি আসলে স্বাধীনভাবে একটা লাইফ লিড করতে চাইছিলাম। তো যে কারণে আমি আর জবের দিকে যাই নাই। আর সবচেয়ে বড় কথা, আমার ফ্যামিলি সাপোর্টটা সবচেয়ে বেশি ছিল। যে আমার আব্বা আম্মা সবসময় আমাকে বলতো যে আমি যেটা ইচ্ছে ওইটা করতে পারবো। যেমন আমি যখন দেখা যেত যে বাসায় বসেছিলাম, তখন আব্বা আমাকে কখনো এটাও বলে না যে তুমি জব কেন করতেছো না, বাসায় বসে কি করো। এই প্রশ্নের সম্মুখীন আমি তখন, ফ্যামিলি সাপোর্ট প্লাস আমার ওয়াইফের সাপোর্ট, ভাই বোনদের সকলের সাপোর্টই আমি ছিল। সো ভাই আপনি এখন যে ফ্রিল্যান্সিং, ফ্যামিলি সবকিছু কিভাবে ম্যানেজ করতেছেন? ম্যানেজ করতে ফ্যামিলিকেও টাইম দিতে হয়, ফ্রিল্যান্সিং এও হিউজ একটা টাইম চলে যায়। আসলে সবকিছু ম্যানেজ করতেছি হচ্ছে যে মিলে ঝিলে আর কি ম্যানেজ করতে হচ্ছে। যেমন আমার ওয়াইফকে আমি টাইম দিচ্ছি সময় মতো, ওর যেটা দরকার ওর মাঝে মধ্যে ঘুরতে যায়, ওকে নিয়ে মাঝে মধ্যে ফ্রেন্ডের সাথে ঘুরতে যায়, ফ্রেন্ডের সাথে আড্ডা, সবকিছু মিলিয়ে আসলে আমি ম্যানেজ করে নিছি। দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট যেগুলো আমার ফিক্সড ক্লায়েন্ট, ওদের সাথে আমি ওইভাবেই আর কি যে অর্ডার গুলো আমার প্রসেস হয়, অর্ডার গুলো আমি ওইভাবেই নিয়ে থাকি। যে আমার 2 দিন লাগলে কোনো অর্ডার, আমি ওইটা 4 দিন থেকে 5 দিন টাইম নিই। দেখা যাচ্ছে তখন আমি একটা রিল্যাক্সে কাজটা করতে পারি। ওই হিসেবে আমি ফ্যামিলিকে আর কি টাইমটা দিতে পারি। ভাবি কি আপনাকে হেল্প করছে? হ্যাঁ অবশ্যই, ওর হেল্প না থাকলে তো আমি এত দূর পর্যন্ত আসতেই পারতাম না। দেখা যাচ্ছে আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে শুরু থেকেই। ও আর কি আমাকে এটা নিয়ে, ইভেন তো ওর কখনো কোনো অবজেকশনও ছিল না যে তুমি জব করতেছো না কেন এই ফ্রিল্যান্সিং এ। কারণ প্রথম অবস্থায় দেখা যাচ্ছে আমি
অনেক ব্যর্থ ছিলাম। তখন যদি ও আমাকে সাপোর্ট না দিত তাহলে আমি আজ এই শুরুর পজিশনে দিকে আসতে অনেক পারতাম। বেশি হ্যাঁ, ওর সাপোর্টটা অনেক ছিল আর কি শুরুর দিক থেকে। ওকে ভাইয়া, তো আপনার এই পর্যন্ত ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সব থেকে হাইয়েস্ট আর্নিং কত? একটা জবে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, একটা জবে আমার হাইস্ট আর্নিং হচ্ছে $950 পর্যন্ত আসছিল। এটা হচ্ছে যে ইউনাইটেড আরব আমিরাটস এর একটা ক্লায়েন্ট ছিল, তো ওর একটা প্রজেক্ট আমি প্রায় পাই, সেটা প্রায় 12 পেজের একটা ওয়েবসাইট ছিল, তো যেটা হচ্ছে যে ওর এক্সিস্টিং ওয়েবসাইটটাকে আমার এলিমেন্টরে কনভার্ট করতে হয়েছিল। তো ওই প্রজেক্টে আমার $950 পর্যন্ত আমাকে, ও নিজে থেকে, আমি ওকে বিট করছিলাম হচ্ছে যে $700। তো ও আমাকে নিজেই বলে যে আমি তোমাকে আরো টিপস দিব যদি তুমি আমাকে বেটার কিছু দিতে পারো। পরে আমি অর্ডারটা নিয়ে হচ্ছে $900, ও হচ্ছে $50 আমাকে পরে টিপস দেয়, এবং এরপর আরো প্রায় 4-5টা কাজ ওরা আমি করছি আর কি খুবই ওই কাজের পরপরই। তো ভাইয়া, আপনার হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং এর এত মানে জার্নিতে আপনার যে ক্লায়েন্টদের সাথে যে এক্সপিরিয়েন্স গুলো, জি। খুব ভালো বা মেমোরেবল কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে? এরকম এক্সপিরিয়েন্স আছে, যেমন হচ্ছে আমার ফাইবার একদম শুরু থেকে একটা ক্লায়েন্ট পাই আমি, যে হচ্ছে ইতালিয়ার একটা ক্লায়েন্ট। তো ইতালি মানে এর সাথে আমার সম্পর্কটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা ফ্রেন্ড প্লাস তুই তুকারি হইতে শুরু করে, মানে এভরিথিং আমাদের খুবই গুড রিলেশন। ওর ফ্যামিলির কথা আমাকে শেয়ার করে, আমি আমার ফ্যামিলির কথা ওকে শেয়ার করি। দেখা যাচ্ছে ওর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেলে আমাকে ছবি তুলে পাঠায় যে দেখো আমরা ঘুরতেছি, প্লাস আমি ওকে মাঝে মধ্যে ছবি তুলে পাঠাই। ইভেন তো ও আমাকে গিফটও পাঠায়, যেমন লাস্ট ইয়ারে আমি বলতেছিলাম যে আমার একটা হেলমেট দরকার, আমি একটা হেলমেট কিনবো, পরে ও আমাকে বলতেছে যে তোমার চয়েস কি। পরে আমি বললাম যে আমি তো এখন মানে তখন যে চয়েসটা ছিল, তখন ও আমাকে ওই হেলমেটটা বলে যে ওই টাকাটা আমি তোমাকে ডিপোজিট করে দিচ্ছি, তুমি বাংলাদেশ থেকে এটা নিয়ে নাও। পরে আমি ওকে বললাম যে এই হেলমেট পরে বললো এটা তো খুব জোস, পরেও আমাকে দেখা যাচ্ছে যে ওই হেলমেটের প্রাইসটা ডিপোজিট করে দেয়। ক্লায়েন্টের সাথে গুড রিলেশনশিপটা অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি, মানে দেখা যাচ্ছে আমার প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো রিলেশন। ইভেন দো আমার এমনও ক্লায়েন্ট আছে এদের আমি কাজ যেমন 6-7 মাস আগের কাজের এক্সেস পর্যন্ত ওরা চেঞ্জ করে না। ওদের সাথে আমার ট্রাস্টটা এমন ভাবে বন্ডিংটা ক্রিয়েট হয়েছে। এছাড়াও আরো কয়েকটা ক্লায়েন্ট আছে যাদের প্রায় 30 থেকে 35টা জব আমি এখনো রানিং চলতেছে আর কি। কিন্তু ইতালির এই ক্লায়েন্ট প্রায় আমার ফাইবারে একদম ক্যারিয়ার জার্নি থেকে ওর সাথে আমার প্রায় 13 বছর একদম শুরু থেকে। যদি করোনা না থাকতো তাহলে ওর সাথে আমার একটা এজেন্সি দাঁড় করানোর কথা ছিল, আমরা স্টার্ট করছি, দেখা যাক এখন আবার কি চাই সামনে। ভাইয়া, আপনি কোন সার্ভিসটা এখন সব থেকে বেশি দিচ্ছেন? সার্ভিস সবচেয়ে বেশি দিচ্ছি হচ্ছে যে এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট ডিজাইন আর কি। তো দেখা যাচ্ছে এলিমেন্টর প্রো অথবা এটার যে অ্যাডঅনস গুলো আছে, প্লাস ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, প্লাস বিভিন্ন বিল্ডার দিয়ে ওয়েবসাইট ডিজাইন, লাইক ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ক্রিয়েটার কি সবচেয়ে বেশি দিচ্ছি। আচ্ছা ভাই, তো নতুন যারা ফ্রিল্যান্সার, এখন তো আপনি অনেক দিন ধরে ফ্রিল্যান্সিং করছেন, নতুন যারা ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে নামবে, তো সো গিগ র্যাঙ্কিং এর ক্ষেত্রে বা সার্বিকভাবে সাকসেসফুল হওয়ার জন্য তাদের জন্য কিছু টিপস যদি আপনি শেয়ার করেন। আচ্ছা, প্রথমত হচ্ছে যে একটা কথাই বলবো যে ধৈর্য ধরতে হবে প্রচুর। যে দেখা যাচ্ছে কারণ এই সেক্টরটা আসলে ধৈর্যের একটা পরীক্ষা, যে এই সেক্টরে আসতে গেলে আপনাকে প্রচুর ধৈর্য ধরে তারপর আসতে হবে। এছাড়াও আমরা অনেকে কি করি যে একটা গিগ যখন আমরা ক্রিয়েট করি তখন আমরা গিগটা রিসার্চ না করে দেখা যাচ্ছে হচ্ছে ক্রিয়েট করি। তো আমার একটাই সাজেশন থাকবে, যখন আমরা একটা গিগ ক্রিয়েট করব তখন ওই গিগ রিলেটেড যে কিওয়ার্ড, লাইক আমি যদি এলিমেন্টর দিয়ে একটা গিগ ক্রিয়েট করি তখন আমরা আমাদের ফাইবারে সার্চ দিব এলিমেন্টর দিয়ে, তখন ওই রিলেটেড আমার যতগুলা গিগ আসবে ওই গিগ থেকে প্রায় অলমোস্ট 50টা গিগ আমরা করব, একটা নোটপ্যাডে নোট ডাউন করব ওই গিগের লিঙ্ক গুলো। দেন নোট ডাউন করে আমরা ফার্স্টে আমাদের যে গিগের যে টাইটেল গুলো, 50টা গিগের টাইটেল আমরা ফার্স্টে চুজ করব। হ্যাঁ, কালেক্ট করে আমরা ওইটা আমাদের আরেকটা নোটপ্যাডে নিব। আমার কাছে তাহলে কি হচ্ছে 50টা টাইটেল আসতেছে। এরপরে আমাদের 50টা ডেসক্রিপশন, এই 50টা ডেসক্রিপশনের উপর আমাদের একটা ওভারভিউ লিখতে হবে। ওভারভিউ লেখার পরে আমাদের যে সার্চ যে ট্যাগ গুলো আছে 5টা করে 50টা গিগের 250টা সার্চ ট্যাগ, এই সার্চ ট্যাগ থেকে আমাদেরকে 5টা সার্চ ট্যাগ কম্বাইন করে চুজ করতে হবে। এভাবে যদি কেউ গিগ ক্রিয়েট করে আমি বলবো তার গিগ র্যাঙ্ক করবে, মাস্ট বি 100% তার গিগ র্যাঙ্ক করবে। রিসার্চ করতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে। এমন না যে একদম হুবহু কপি করলে কিন্তু হবে না, অবশ্যই এই 50টা গিগ রিসার্চ করে 50টা কিওয়ার্ড 50টা টাইটেল রিসার্চ করে তাকে ইউনিক একটা গিগ টাইটেল, ইউনিক একটা গিগ ডেসক্রিপশন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে গিগ থাম্বনেলটা।
যেটা সবচেয়ে বেশি যেন আই ক্যাচিং হয়, কারণ একজন বায়ার যখন আপনার গিগ থাম্বনেলে দেখবে যে হ্যাঁ আপনার গিগ থাম্বনেলটা অনেক অ্যাট্রাকটিভ, তখন সে বুঝবে যে না আপনি ওই লেভেলের একজন ডিজাইনার, ওই লেভেলের একজন ডেভেলপার, তখন সে আপনাকে হায়ার করবে ইজিলি। থাম্বনেইলে মূলত কি কি বেশি অ্যাট্রাক্টিভ? থাম্বনেইলে মূলত অ্যাট্রাকটিভটা পায় হচ্ছে যেমন হচ্ছে যে আপনি কি সার্ভিসটা প্রোভাইড করতেছেন সেটা যদি আপনি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন, লাইক অথবা যদি একটা ওয়েবসাইটের একটা লেআউট, সুন্দর একটা লেআউট যদি একটা মকআপ আকারে আপনি যদি দিতে পারেন, প্লাস কিছু কালার কম্বিনেশন, এগুলা দিয়ে যদি আপনি গিগ মকআপটা করতে পারেন, তাহলে অবশ্যই আপনার গিগ র্যাঙ্কে আসবে। আর আরেকটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অবশ্যই গিগদের থাম্বনেল, এই থাম্বনেলটাকে এসইও করে নেওয়া ফটোশপে, মেটাটেকে, অবশ্যই আপনার গিগ র্যাঙ্কে আসবে যখন এসইও করা হয়। আশা করি এই আপনার টিপস ইনশাআল্লাহ। সবার অনেক কাজে লাগবে। আচ্ছা ভাই, সো নর্মালি যখন নতুন ফ্রিল্যান্সাররা মার্কেট প্লেসে নামে, দেখা যায় ম্যাক্সিমামই যেটা প্রবলেম ফেস করে আপনার পেমেন্ট উইথড্রোতে প্রবলেম ফেস করে। সো আপনি এরকম কোনো প্রবলেম ফেস করেছেন কিনা, বা আপনার ওপিনিয়ন যে কোনটা বেটার হতো? মার্কেট প্লেস থেকে আসলে এরকম কোনো প্রবলেম আমি ফেস করিনি, তবে সবচেয়ে বেটার যেটা হইতো যদি আমাদের যদি বাংলাদেশে পেপালটা থাকতো, অ্যাভেলেবল থাকতো, তাহলে দেখা যাচ্ছে আমাদের যে ফ্রিল্যান্সাররা এরা আরো অনেক দূরে এগিয়ে যেত। কারণ আমরা দেখা যাচ্ছে বাইরে থেকে যখন কোনো একটা পেমেন্ট আনতে যাই, তখন আমাদের হয় ফাইবারের থ্রুতে আনতে হয় অথবা অন্য কোনো ব্যাংক ট্রানজাকশনের মাধ্যমে আনা যায়, বাট একটু লেন্দি প্রসেস। কিন্তু পেপালটা হইলে দেখা যেত কি চার্জও কাটে দেখা যাচ্ছে, তো কিন্তু পেপালটা হইলে হয়তো কি আমরা ইজিলি পেমেন্টটা উইথড্র করতে পারতাম, প্লাস হচ্ছে আমাদের লাইক কোনো এজেন্সির সাথে আমরা ডিরেক্ট ইনভলভ হইতে পারতাম, প্লাস নিজেদের এজেন্সি খুলে আমরা ওইটাও বিজনেস পারপাসে ওইটা ইউজ করতে পারতাম। সেই ক্ষেত্রে পেপালটা হলে সবচেয়ে বেটার হইতো আর কি। ওকে। আর ভাই, আপনি ফ্রিল্যান্সিং এ আসার আগে আপনার লাইফস্টাইল আর এখন লাইফস্টাইলে কি চেঞ্জ আসছে আপনার মনে হয়? দেখা যাচ্ছে চেঞ্জ আসছে, হ্যাঁ অবশ্যই চেঞ্জ আসছে দেখা যাচ্ছে আগে। তবে আমি শুরু থেকে আর কি নিজের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, যেমন ইন্টারের পর থেকে। তো দেখা যাচ্ছে তখন আমি ফ্রিল্যান্সিং এর আগে আমি টিউশনই করাইতাম, আমি প্রায় ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমার টিউশনি জার্নি স্টার্ট। তো ওইখান থেকে আর কি যে নিজের উপর নিজে একটা ডিপেন্ডেন্ট। তো এরপর ফ্রিল্যান্সিং জার্নি শুরু করার পরে দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে একটু কন্ট্রিবিউট করতে পারি, প্লাস হচ্ছে যে নিজে যখন যেটা মন চায় ওইটা করতে পারি, প্লাস ওয়াইফের কিছু কন্ট্রিবিউট করতে পারি যে ওর শখগুলো পূরণ করতে পারতেছি, প্লাস এই তো এই আর কি যে অ্যাজ লাইক যে নিজের কে নিজে হ্যাপি রাখতে পারতেছি, ফ্যামিলিকে হ্যাপি রাখতে পারতেছি, হ্যাঁ করতে পারতেছি। আচ্ছা ভাই, তো আপনি তো এখন একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার, তো এখন আপনার ফিউচারে আপনার আরো কি কি প্ল্যান আছে, বা আপনি আরো কি কি করতে চাচ্ছেন? ইন ফিউচার বলতে আমি হচ্ছে যে বর্তমানে আমার নিজের উদ্যোগে এবং আমার এক বড় ভাইয়ের উদ্যোগে আমরা অনলাইনে একটা জার্নি স্টার্ট করছি, যেখান থেকে হচ্ছে যে আমরা শিখানোর চেষ্টা করতেছি যে নতুন ফ্রিল্যান্সার, আপকামিং ফ্রিল্যান্সার গড়ার চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ ওইটাতে আমার ফার্স্ট ব্যাচ একটা স্টার্ট হয়েছে, যেখানে হচ্ছে যে আমি স্টুডেন্টদের প্রায় ট্রেন আপ করতেছি, প্লাস ওই বড় ভাই মিলে। আর আরেকটা যেটা হচ্ছে যে আমার ইতালির এক ক্লায়েন্টের সাথে আমি হচ্ছে এজেন্সি বেসড হিসেবে কাজ করার চেষ্টা করতেছি, আমরা দুজন মিলে। ও হচ্ছে ইতালিতে আর কি এজেন্সি রান করবে, তো ওইটাতে আর কি কাজ করতেছি মূলত ওই এজেন্সিটার মধ্যে। তো ফিউচার প্ল্যান হচ্ছে এটাই, যাতে আমার যে উদ্যোগে আমি নামছি ওইটা যেন সাকসেস হয়, আর হচ্ছে যে ইতালির ক্লায়েন্টের সাথে যেন বড় একটা এজেন্সি রান করতে পারি আর কি। সো ভাই, আপনি তো কোডম্যান বিডি থেকে অনেক কিছু শিখেছেন, সো কোডম্যান বিডি সম্পর্কে আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করেন বা কিছু বলেন। কোডম্যান বিডি সম্পর্কে এক্সপেরিয়েন্স বলতে হচ্ছে যে যেটা সবচেয়ে বেস্ট ছিল ভাইয়ার যে সাপোর্টটা, কারণ ভাইয়া সবসময় আমাকে সাপোর্ট দিছে, যেটা সবচেয়ে সত্যি কথা। যে আমি এমনও গেছে আমি রাত 3টার দিকে ভাইয়াকে ডিরেক্ট ফোন দিছি, আমি যে আমি অনুমতিও নিয়ে মনে হয়েছে ফোন দিয়া বলছি ভাই আমার এরকম, আমি খুব প্রবলেমে পড়ছি। পরে বলছে আচ্ছা বল, তারপরে ভাইয়া বলছে যে আচ্ছা একটু পরে ফোন দে, অথবা ভাইয়াকে ডিরেক্ট ফোন দিতাম, প্লাস হচ্ছে মেসেজ দিতাম। হ্যাঁ অনেক বেশি সাপোর্ট দিয়েছে ভাই। এছাড়াও আরো কয়েকজন পার্সন, যেমন হচ্ছে রবিন ভাই, তারপরে হচ্ছে যে সাইদুল ভাই, তারপরে শুরুর দিকে এই আপু ছিল সুপ্তিদি, তারপরে দুলাল ভাই, তারপরে হচ্ছে যে তাপস দাদা, এই পার্সন গুলো আমাকে অনেক হেল্প করছে যে এই জার্নিটা আসার পিছনে। মোট কথা কোডম্যান বিডি সবাই অনেক হ্যাঁ কোঅপারেটিভ ছিল আর কি, এই জন্যই আর কি সাকসেসটা পাইছি ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার স্বপ্নটাকে সত্যিতে বাস্তবায়ন করতে পারি, এবং আমার যে ইচ্ছাটা, ওই ইচ্ছাগুলো যেন অতি শীঘ্রই আমি পূরণ করতে পারি। দোয়া করবেন সবাই। ওকে, থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সো নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো
ফ্রিল্যান্সারের সাথে দেখা হবে ইনশাল্লাহ।